যদি জিতে পার্লামেন্টে যাই, পার্লামেন্টে গিয়ে আমরা একটা প্রাইভেট মেম্বার বিল পাস করানো যায়, আর সেই প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমরা কিন্তু এই লোনটাকে মুকুব করাবো। দেখুন আমরা 2 বছর ধরে আন্দোলনটা চালাচ্ছি। আন্দোলনটা একদিনে তো শুরু হয়নি। যখন আমরা শুরু করেছিলাম লকডাউনের পরে দেখছিলাম চারিদিকে বহু লোক সুইসাইড করছে, এবং একদিন রাত্রে 10টার সময় আমাদের কাছে খবর এলো যে ওটা কোন জায়গা ছিল, রাজস্থানে 6 জন লোক একসঙ্গে সুইসাইড করেছে একই ফ্যামিলিতে। তারপরে একটা খবর এসেছিল ব্যাঙ্গালোরে একজন ইঞ্জিনিয়ার ছেলে, সে তার বাচ্চাকে মেরে ফেলেছে নিজের বুকে চেপে, খাবার কিনে দিতে পারেনি। একটা কথা ভেবে দেখুন, একজন পিতার পক্ষে, একজন বাবার পক্ষে তার নিজের সন্তানকে চেপে মেরে ফেলা সেই বাবার পক্ষে কতটা কষ্টকর হতে পারে। সে কিন্তু সে তার থেকে বেদনাদায়ক মনে করেছিল যে বাচ্চাকে খাবার না কিনে দেওয়া। তো সে ভাবেনি যে আমার বাচ্চা তখন মারা গেছে, সে ভাবছে তিলে তিলে মারা কিন্তু একবারে মেরে দিন। তো আমাদের ভারতবর্ষ আজকে এই পরিস্থিতিতে, যে যত বলুন না কেন যে ভারতবর্ষ বিশ্বগুরু হয়েছে, আমরা মানি না যে ভারতবর্ষ বিশ্বগুরু হয়েছে। আমরা মানি যে ভারতবর্ষের যেটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিল সেই কান্ট্রিতেই পড়ে রয়েছে। কারণ সাধারণ মানুষ এখনো খিদের জর্জরিত, এখনো খাবার খেতে পারছে না, এখনো মনের দ্বারে মানুষ সুইসাইড করে। আর সেখানে এক শ্রেণীর মানুষ যারা লোন নিয়ে খুব আরামে রয়েছে, এবং তারা দেখাচ্ছে কাগজ কলমে দেখাচ্ছে যে তারা 300% গ্রোথ করেছে। তাহলে গ্রোথ যদি করে তাহলে এই তারা লোনের টাকা দিতে পারছে না কেন? একটা কোশ্চেন আসে না আপনাদের মনের ভিতরে? দেখুন লোন যার আছে, এই লোনের কোনো দল নেই, এই লোনের কোনো জাত নেই, ধর্ম নেই। তো জাতি ধর্ম নির্বিশেষে, স্ত্রী পুরুষ সব নির্বিশেষে হচ্ছে আমাকে ফার্স্টে দেখতে হয় সে লোনগ্রস্ত, সে হিন্দু হোক মুসলিম হোক লোনগ্রস্ত, সেজন্য মারা না যায়। আমরা চাই প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম একসঙ্গে হয়ে এই লড়াইটা লড়ুক, এবং তাদের লোন মুক্ত হওয়ার জন্য তারা আমাদের কাছে আসে, সরকারের কাছে যাক, আবেদন করে। এখানে কোনো ধর্ম নেই। ধর্ম নিয়ে কোনোদিনও আপনারা ভাবেন ধর্ম নিয়ে কি হয়েছে? আমাদের দেশে যেটা চাই সেটা হচ্ছে এডুকেশন চাই, আমাদের দেশে যেটা চাই সেটা হচ্ছে গরিব মানুষ, সাধারণ মানুষের পার্সেন্টেজ ক্যাপাসিটি বাড়ানো চাই। সেটা কি হচ্ছে? সেটা কেন হচ্ছে না? রাম মন্দির হয়েছে, খুব ভালো হয়েছে, আমি হিন্দু মেয়ে হিসাবে বলছি রাম মন্দির হয়েছে, খুব ভালো হয়েছে, আমি সেখানে যাবো, পুজো দিতে অবশ্যই যাবো। আমি যেতে পারছি না, আমার কাছে এত পয়সা করি নেই, তাই আমি যেতে পারি না। আমার যেটুকুনি উপার্জন, আমার যেটুকুনি পয়সা ছিল পুরো অভিযানের পিছনে লাগিয়ে দিয়েছে। আমার মনে হয়েছে যে রাম মন্দিরে পুজো দেওয়া থেকে বড় হচ্ছে এই পুজোটা করা, যে সাধারণ মানুষের পাশে থাকা, সাধারণ মানুষের জীবন বাঁচানো। দেখুন এখানে সব শ্রেণী এসেছে, গরিবও এসেছে, মিডিল ক্লাসে এসেছে, যারা 30,000 35,000 টাকা নিয়ে লোনের টাকা দিতে পারছে না। আপনার কাছে মনে হতে পারে যে 35,000 টাকা নমিনাল টাকা, কিন্তু ভাবেন যার কাছে উপার্জন থাকে না তার কাছে কিন্তু 35,000 অনেক বেশি টাকা। এবং এর টাকা থেকে আমাদের কাছে এরকম আছে যে 35 কোটি 40 কোটি 7 কোটি 8 কোটি এরকম কিন্তু আছে। হ্যাঁ, তো তাদেরও কিন্তু সেই সেম অবস্থা। সব থেকে বড় কথা কি জানেন তো, আমার বাবা একটা কথা বলতো যে যখন টাকা থাকে না তখন খারাপ জিনিসটাকে বেশি টাকা দিয়ে কেনা যেতে পারে, যেটা এখন কেনা হচ্ছে। তো কিছু কিছু শ্রেণীর লোক কিনছে, আর টাকা না থাকলে তখন ভালো জিনিসটা কিন্তু কেনা যায় না। তো এই যারা এখন ভিক্টিমাইজ, যারা সমস্যায় পড়েছে, তাদের কিন্তু 35,000 টাকাটা কিন্তু একটা বিশাল টাকা তাদের কাছে, আর সেই জন্য তারাই কিন্তু বেশি সুইসাইড করছে। আমাদের কাছে ব্যবসায়ীরা এসেছে, চাকরি চলে গেছে, যেমন প্রাইভেট চাকরি চলে গেছে তারাও এসেছেন, সরকারি চাকরি করছেন তারাও কিন্তু এসেছেন। এবার যদি বলেন যে সরকারি চাকরি করছে তাদের তো ফিক্সড ইনকাম আছে, কিন্তু লাইবিলিটিস বেড়ে গেছে অনেক। তাদের হয়তো 35,000 40,000 50,000 টাকা স্যালারি, কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। মেডিসিন কোম্পানিগুলো দূর করে টাকা বাড়িয়ে দিয়েছে। এবারে ভাবুন যার মা বাবা, আপনারা জানেন সবাই যে প্রত্যেকটা বাড়িতে যদি বৃদ্ধ মা বাবা থাকে তাদের বাড়িতে 3 থেকে 4,000 থেকে শুরু করে 10,000 12,000 টাকা পর্যন্ত মেডিসিন যায়, কিন্তু তার ইনকাম তো সীমিত। মেডিসিনের দাম যদি বেড়ে যায় তাহলে তারা কোথায় যাবে? আর ইলেকট্রন বন্ড যেভাবে বিক্রি হয়েছে, মেডিসিন কোম্পানিগুলো যেভাবে সাপোর্ট করেছে, তাতে করে ইলেকশনের পরে মানুষ গ্যাসের ওষুধ, সুগারের ওষুধ এগুলো খেতে পারবে কিনা একটু সন্দেহ আছে। যে দূর থেকে আসছে, তাদের থাকার জায়গা নেই, তাদের খাবারের প্রবলেম হচ্ছে, তো আমরা তাদেরকে এখানে একটা জায়গা রেখেছি
যারা এসে এখানে থাকতে পারবেন এবং রাতে ফিরতে পারছে না, তারা এখানে থাকছেন, খাওয়ার ব্যবস্থা করেছি। আর না হলে বহু দূর থেকে লোক আসছে, যেমন জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপরে হচ্ছে আলিপুরদুয়ার। এমনও হয়েছে আমাদের সঙ্গে দেখা করার জন্য একদিন আগের ট্রেনে উঠেছে, এগুলো এসে এখানে এসে দেখা করেছে, এবং বিহার থেকে লোক এখানে চলে আসছে। হ্যাঁ, বিহারে আমাদের লিডাররা আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে দেখা করতে তারা এসেছে, ঝাড়খণ্ড থেকে এসেছে। তো তাদের জন্য কি ব্যবস্থা করা দরকার? রেগুলার বেসিসে তারা তো স্টেশনে থাকতে পারে না, তো তাদের জন্য আমরা একটা ছোট ঘর রেখেছি, যে তারা এসে থাকবে এবং এখানে খাওয়া দাওয়া করবে, আমাদের সঙ্গে দেখা করবে, পরিষেবা নেবে। খাওয়া দাওয়াটা আমরা দিচ্ছি। আমরা হ্যাঁ, তার জন্য আমাদের কিছু লোকজন আছে, তারা কেউ হয়তো চাল কিনে দিচ্ছে, কেউ হয়তো থাকার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে, সবার সহযোগিতা আমরা পাচ্ছি। আর আগেও বলেছি, আবারও বলছি, যে আমার উপার্জনের যে পয়সা গচ্ছিত ছিল, পুরো পয়সা এই অভিযানের জন্য আমি ব্যয় করে দিয়েছি। সম্পূর্ণ নিঃস্ব, আমরা কোনো রকম কোনো পয়সা করে নিই না, কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? যখন কোর্টে যেতে হয় কেসগুলো লড়তে, যেমন পার্থবাবুর কেসটা কোর্টে যেতে হয়েছে, সেক্ষেত্রে আমরা আমাদের যে লিগাল সেল আছে, খুব অল্প সংখ্যক লোক আছে, সেখানে আমরা পরিষেবাটা দিতে পারি না, আমরা অ্যাডভাইস করে দিই। আমরা বলি নিজেদের মতো করে লয়ার খুঁজে নাও, আমরা তাদেরকে অ্যাডভাইস করি যে কিভাবে লিখতে হবে। এমনকি আমরা ড্রাফটিংও বানিয়ে দিই, এমনকি আমরা তাদেরকে বলি যে এই কেসটা এইভাবে লড়ো, কারণ আমরা জানি কোন কেসটাকে কিভাবে মুভমেন্ট করতে হবে। তো তারা যাতে মিসগাইড না হয়, অনেক সময় সবাই করে না, কিছু কিছু লয়ার আছে তারা মিসগাইড করে, আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে বলে এটা মিসগাইড হচ্ছে, এটা করবেন না, সম্পূর্ণভাবে তার তথ্য গোপন রাখি, এবং তাকে আমরা 1-to-1 কথা বলে তাকে সলিউশন দেওয়ার চেষ্টা করি। সলিউশন দিয়েও তো পরে নিজেই আবার ডিসক্লোজ করে দেয়। ও যখন এসে দেখে যে এখানে আমি একা নই, আমার মতো প্রচুর লোক ভিত্তি হয়, তখন তার সাহস জোগায় তার মনের ভিতরে, এবং সে এসে ডিসক্লোজ করে দেয়। তখন বলে না, এটা সবার সামনে বলে দিই, কোনো অসুবিধা নেই। ফার্স্টে সেভাবে আমি অন্যায় করেছি, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে মা ছেলেকে, ছেলে মাকে, স্বামী স্ত্রীকে মানে আঙুল তুলছে যে তোমার জন্য আমরা ফেসে গেছি। যখন আমাদের এখানে এসেছে, তখন তাদের রিলেশন গুলো কিন্তু আবার জোড়া লেগেছে। 2 লক্ষ লোককে আমরা ফর্ম ফিল আপ করেছি, যেটা গভর্নমেন্টের কাছে অলরেডি আমরা জমা করেছি। আমাদের কাছে আরো ডেটা আছে যারা গভর্নমেন্ট আর নিচ্ছে না, আর তার মধ্যে 3 লক্ষ লোককে আমরা সিনসেটের হাত থেকে বাঁচিয়েছি। আর বাকি যারা আমাদের সঙ্গে জুড়ে আছে এখনো, তারা তো রেগুলার বেসিসে আমাদের সঙ্গে থাকছেন এবং কথা বলছেন। দমদম লোকসভা প্রায় 50,000-এর মতো লোক আমাদের সঙ্গে অলরেডি জুড়ে গেছে। হ্যাঁ, সবাই সামনে আসতে ভয় পাচ্ছে, আপনারা জানেন পলিটিক্যাল রিজন, তারা ভয় পাচ্ছে যে আমাদের পরিবার নিয়ে এখানে বসবাস করতে হয়, আমাদের ব্যবসা আছে বা চাকরি আছে, হয় আমাদের চাকরিটা চলে যাবে। এবং আমি এটাও বলছি, টিএমসি খুব ভালো ভালো নেতারা আমাদের সঙ্গে জড়িয়ে আছে, বিজেপি খুব ভালো ভালো নেতারা জড়িয়ে আছে, যারা লোনের দায় জল করবে। আমাকে খোঁজ করতে গেলে ফেসবুকে আপনি পাবেন গৌরী বিশ্বাস ভারতীয়, এই ভারতীয় কথাটা অ্যাড করবেন। গৌরী বিশ্বাস অনেক আছে, কিন্তু গৌরী বিশ্বাস ভারতীয় আমি একাই, ওখানে পেয়ে যাবেন। ইনস্টাগ্রামে গৌরী বিশ্বাস ভারতীয় বলে আমার পেজ আছে, টুইটারে আমি আছি গৌরী বিশ্বাস বলে, লিঙ্কডিনে আমি আছি। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9073380904, 9073380904। আমি দমদমে বসি, আমাদের একমাত্র অফিস হচ্ছে দমদমে, সেখান থেকে আমরা রেগুলার পরিষেবা দিই, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি আমরা খোলা রাখতে পারি। আমাদের প্রার্থী গৌরী বিশ্বাস, তার অনারে আমরা একটা স্লোগান আজকে এই প্রেস রিলিজের মাধ্যমে আমরা স্লোগানটা রাখছি। সেই স্লোগানটা হলো, আমি বলবো এক লাইন করে, সবাই বলবেন, ঋণ মুক্ত গড়তে ভারত, গৌরী এলো দমদমেতে, মানুষ এবার জোটবদ্ধ, লাঠি চিহ্নে ভোট দিতে, 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 লাঠি চিহ্নে ভোট দিতে। ভোট দেবেন কোনখানে? লাঠি চিহ্নের মাঝখানে। ভোট দেবেন কোনখানে?